ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় শেখ হাসিনার ভয়াবহতার চিত্র এখন বিশ্বব্যাপী আলোচিত। বিশ্বমঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রমাণ করতে চাইলেও আজ ভয়ঙ্কর ভিলেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর হাসিনার ভয়াবহতার প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। কি বলছে তারা? জানান, জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং কূটনৈতিক অঙ্গনে এখন আলোচনা ইলন মাস্কের স্টারলিংক। এক স্টারলিংক দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কানেক্ট হয়ে গেছে আমেরিকার সাথে, ট্রাম্পের সঙ্গে, ইলন মাস্কের সঙ্গে। আর ডক্টর ইউনূসের এই বুদ্ধিমত্তায় স্টারলিংক থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা আউট হয়ে গেছেন নরেন্দ্র মোদী। আমরা যদি ইউনূস সরকারকে না আনতো তবে গুলো যেতেন আপনারা, কারণ আপনাদের উত্তর থেকে মনে হয় না আপনাদের অঙ্গরাজ্য হারা ফেলেছে। কলকাতার সাথে একটা অঙ্গরাজ্য বাংলাদেশ। দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য এবং ভারতের জন্য। আমেরিকা সফরে জনাব নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে যা যা অর্জন করতে চেয়েছিলেন সেটা আসলে অর্জিত হয়নি। ইনফ্যাক্ট এটা ভারতের মোদী নিজস্ব লোকও বলছে। বাংলাদেশের বিষয়ে সবকিছু ভারতের উপরে ছেড়ে দিচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্যে যখন সারা দেশে তোলপাড় চলছে, নানান পক্ষ নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে এবার বিস্ফোরক একটি মন্তব্য করলেন এবং আমি মনে করি একসঙ্গে বিতর্কিত মন্তব্য। আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন সরকার প্রধান। দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটের ফাঁকে এই সাক্ষাৎকার দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও তার উচ্চ পদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে। প্রধান উপদেষ্টা দ্য ন্যাশনালকে বলেন, ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করতে হবে। আরও বলেন, সরকারের কাছে অপরাধের বিপুল পরিমাণ প্রমাণ রয়েছে, যার মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টও অন্তর্ভুক্ত। জাতিসংঘ এটিকে নথিভুক্ত করেছে এবং তাদের কাছে শেখ হাসিনা, তার সরকার এবং ঘনিষ্ঠ সমর্থকদের অপরাধের প্রচুর প্রমাণ। ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় শেখ হাসিনার ভয়াবহতার চিত্র এখন বিশ্বব্যাপী আলোচিত। বিশ্বমঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রমাণ করতে চাইলেও আজ ভয়ঙ্কর ভিলেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর হাসিনার ভয়াবহতার প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। কি বলছে তারা? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এই প্রতিবেদনে প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের সাবেক সরকার ও নিরাপত্তা বাহিনী মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন করেছে, যা মানবতা বিরোধী অপরাধ। এই প্রতিবেদন দায়বদ্ধতা ও বিচারকে ত্বরান্বিত করবে। বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং এক বিবৃতিতে এসব কথা বলেছেন। তারা বলেন, জাতিসংঘের এই 105 পাতার প্রতিবেদনে বাংলাদেশে বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকারের ভয়াবহ ও তীব্র মানবাধিকার লঙ্ঘনের চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনে গত বছর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অন্যান্য মানবাধিকার সংগঠন যেসব প্রতিবেদন দিয়েছিল সেগুলোর প্রতিধ্বনি রয়েছে এবং তাদের প্রাপ্ত তথ্য উপাত্তের বিস্তৃতি ঘটেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কিছু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে যেসব ঘটনা ঘটেছে সেগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য জাতিসংঘের সুপারিশগুলো অন্তর্বর্তী সরকারকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে। Shotguns with pellets. You have seen in the report we have made a very strong plea that shotguns with pellets are forbidden because the injuries that they produce are horrific. And I saw that myself. I went to one of the hospitals in Bangladesh when I visited, and I could talk to some of the survivors, and some of them will be disabled for their lives. এই প্রতিবেদনে আরও যেসব দীর্ঘমেয়াদী এবং তাৎক্ষণিক সুপারিশ করা হয়েছে সেগুলো সরকারের অনুসরণ করা উচিত। এসব সুপারিশের মধ্যে অন্য কিছু রয়েছে কিনা বা চলমান তদন্তে যথাযথ প্রক্রিয়া মেনে চলা, ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়া, বিচার ও নিরাপত্তা বিভাগ সংস্কার এবং জনপরিসরে কড়াকড়ি আরোপকারী কালো আইন বাতিল করা। তবে দীর্ঘমেয়াদী সত্য, বিচার, জবাবদিহি, ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি না হওয়া নিশ্চিত করার জন্য জাতিসংঘের দল এবং অন্যান্য সংগঠনকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মানবাধিকার সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, গত বছর বাংলাদেশ জুড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে সংগঠিত দমন-পীড়ন ও সহিংসতা নথিবদ্ধ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আমরা একটি ভিডিও যাচাইয়ের সিরিজ বের করেছিলাম যেখানে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রাণঘাতী ও সরাসরি প্রাণঘাতী নয় এমন বেআইনি বল প্রয়োগের নথিপত্র যুক্ত করা হয়েছিল। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টে সংঘটিত ভয়াবহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর বুধবার একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে। এরপরই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সংস্থা এ নিয়ে তাদের বিস্তারিত তথ্য তুলে ধরছেন। তাদের এই প্রতিবেদনে এমনটাই দেখা গেছে, শেখ হাসিনা গত 15 বছর কি ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছেন, যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিচারের জন্য যথেষ্ট বলেও মনে করা হয়।
মোহাম্মদ সোহাগ বিশ্বাস জানান, জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে, তবে অধ্যাদেশ নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সাথে দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সরকারি চাকুরিতে কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ডাক, আর গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন। তারপর কেটে গেছে 6 মাসেরও বেশি সময়। দেশ পুনর্গঠনে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে গেল বছরের 8 সেপ্টেম্বর শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি। তাদের পক্ষ থেকেই এখন গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসেই। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে তথ্য উপদেষ্টা জানান, দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই। সরকারের থেকে আমার এখন মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করাটা বেশি জরুরি মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেবো এবং হয়তো সেই দলের প্রক্রিয়া যুক্ত হব। যেহেতু দলের ঘোষণাটা এসেছে যে দলটা এই মাসেই হবে, তাহলে যদি এরকম সিদ্ধান্ত হয় তো এই মাসেই হবে, হয়তো খুব আর কয়েকদিনের মধ্যেই হয়তো এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবে। শিক্ষার্থীরা তো এখন রাজনৈতিক দলের প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে। বাংলাদেশের বিষয়ে সবকিছু ভারতের উপরে ছেড়ে দিচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্যে যখন সারা দেশে তোলপাড় চলছে, নানান পক্ষ নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে এবার বিস্ফোরক একটি মন্তব্য করলেন, এবং আমি মনে করি একই সঙ্গে বিতর্কিত মন্তব্য। তার জায়গা থেকে এই ধরনের মন্তব্য কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি। তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে গিয়ে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ। এই কথাটি কোথায় বলেছেন? শনিবার জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকটি ছিল, সেই বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি তিনি নিজের উচ্চতা সম্পর্কে ভুলে গেছেন, অথবা তার মুখ থেকে যার যা ইচ্ছে খুশি বের করে নিয়ে আসার চেষ্টা করছেন? অনেকেই তার সরকারের মধ্যে যারা রয়েছেন, তার আশেপাশে যারা রয়েছেন, তার মুখ থেকে তো আমরা এই ধরনের মন্তব্য আশা করি না, যদিও এর আগে তিনি নানান ধরনের বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। মানে অনেকে বলেন সহজ সরল মন্তব্য করছেন, আমার কাছে সেগুলো সহজ সরল মন্তব্য নয়, একটু অন্য ধরনের মনে হয়। যাই হোক, এখন এই যে বললেন যে একটি পক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করতে গিয়েছিলেন, এই একটি পক্ষ কে? নিশ্চয়ই তিনি শেখ হাসিনাকে মেন করেননি। শেখ হাসিনা যদি পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতেন, কোনো একভাবে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নালিশ করছেন, বা আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ গিয়ে নালিশ করছেন, সেক্ষেত্রেও কি তিনি এই ধরনের মন্তব্য করতে পারতেন তার জায়গা থেকে? তর্কের খাতিরে ধরে নিলাম যে সেক্ষেত্রে হয়তো তিনি করতে পারতেন। তার কারণ এর আগে আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো যা মুখে আসতেন বলে ফেলতেন, যার সম্পর্কে যেমন ইচ্ছে মন্তব্য তিনি করে ফেলতেন, যেগুলো বাংলাদেশের মানুষ কখনোই ভালোভাবে নেয়নি। যে কথাগুলো আওয়ামী লীগের দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর বা তৃতীয় সারির রাজনৈতিক নেতাদের মন্তব্য করার কথা বা করলেও আমরা মেনে নিতাম, সেই কথাগুলো তিনি সবসময় প্রধানমন্ত্রীর আসনে বসে করেছেন। এখন আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসও সেই কথাগুলো বলছেন। এই মন্তব্যটি, ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যটি বা এই কথাটি কোথা থেকে এসেছে? যুক্তরাষ্ট্র এবং ভারতের মতন দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠক সংক্রান্ত সংবাদ সম্মেলনেই তো ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন। এবং এটা সত্য যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো তার জায়গা থেকে নানান বিষয় উত্থাপন করবেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, তো সেই জায়গাতে অবশ্যই খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রসঙ্গটি আসবে। আমি নরেন্দ্র মোদীকে কোনো অবস্থাতেই সমর্থন করছি না, কিন্তু আমি বলছি সবকিছু ডেকোরাম সম্পর্কে। তো এই একটি পক্ষ তাহলে ভারত, তিনি ভারতকে মেন করেই বলেছেন। আমরা শুক্রবার ট্রাম্পের এই বক্তব্যকে কেন্দ্র করে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের ফেসবুকে একটি স্ট্যাটাস দেখলাম, যদিও সেটা আরেকজনে তিনি শেয়ার করেছেন, তিনি সহমত পোষণ করেছেন, বিধায়িত্ব শেয়ার করেছেন। সেটি নিয়েও নানান ধরনের সমালোচনা হচ্ছিল যে কেন সরকারের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটুকু মানুষ বিশ্লেষণ করছেন, যেই পক্ষ, যে নরেন্দ্র মোদী আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যা কিছু আশা করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিষয়ে, সেই ক্ষেত্রে তিনি আশাহত হয়েছেন। এগুলো এক পক্ষের বিশ্লেষণ। আবার আরেক পক্ষ বলছে যে না, ভারত যা চেয়েছে হয়তো ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করতে পেরেছে। যেটি হোক না কেন, এই যে দুই পক্ষের মধ্যে বৈঠক, সেই বৈঠকে যদি মনে হয় যে ভারতের কথা ট্রাম্প গেলেনি, তার সমর্থন আদায় করতে পারেনি বাংলাদেশের বিরুদ্ধে এমন কিছু,
তাহলেও কি আমরা খুশিতে গদগদ হয়ে এ ধরনের মন্তব্য করব, অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন থেকে, প্রধান উপদেষ্টার পদ থেকে? এর মানে কি দাঁড়ায়? মানেটি এরকম যে এখনো আমরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছি, যুক্তরাষ্ট্র ভারতের কথা শোনেনি বিধায় আমরা বিশাল আকারে বেঁচে গেলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের ভয়ে অতিষ্ঠ ছিল, সন্ত্রস্ত ছিল। যুক্তরাষ্ট্র যদি বেঁকে বসে তাহলে বর্তমান সরকারের অনেক কিছু ঘুরে যেতে পারে, এরকম বিষয় থাকতে পারে। আমাদের মধ্যে, আমাদের সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলতে পারে, কিন্তু সেইগুলো কেন এইভাবে এক্সপোজ করা হবে তার জায়গা থেকে? এবং এই ধরনের কথা বলার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে আশঙ্কা যে যুক্তরাষ্ট্র যা চাইবে তাই হবে, অথবা ভারত যা চাইবে তাই হবে, সেইগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে, বাংলাদেশে বিনিয়োগ করবে। এটি মনে করার কোনো কারণ নেই যে ইলন মাস্ক বাংলাদেশে বিনিয়োগ করবে আর এটির মধ্য দিয়ে ট্রাম্পের করার সমর্থনটি বর্তমান সরকার পেয়ে গেল। কোনো কারণ নেই। তারা ব্যবসার জায়গা থেকে ব্যবসা করবে, খুব স্বাভাবিক। তাদের তো আরও নানান এজেন্ডা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ওই বক্তব্যে, অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, আইন বলে কিছু ছিল না, যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের একটা নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হওয়ার দায়িত্ব দিয়ে গেছে। খুব ভালো কথা। অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল। হ্যাঁ, অবশ্যই তামাশায় পরিণত করা হয়েছিল। আওয়ামী লীগ যা ইচ্ছে তাই করছিল, বিভিন্ন ক্ষেত্রে এমন এমন কাজ করা হচ্ছিল যে সার্কাস খেলা দেখানো হচ্ছিল, এরকম তো মানুষের মুখে মুখে রটেছিল। কিন্তু মাত্র 6 মাসে কি মানুষ এখন সেগুলো বলছে না? তামাশা কি চলছে না? ঘুষ দুর্নীতি কি সেভাবে বন্ধ হয়েছে? হেলিকপ্টার বিলাসিতা কোনো কোনো উপদেষ্টার আমরা দেখতে পাচ্ছি, হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না। অন্তত এই তামাশা তো এর আগে দেখা যায়নি, সেটা তো আমরা দেখছি। বিচার বহির্ভূত হত্যা কি হচ্ছে না? শুরু হয়নি। এবং আইন শৃঙ্খলা রক্ষার নামে যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, সেটি কি তামাশায় পরিণত হয়নি? নিরীহ মানুষজনের কি আটক হচ্ছে না? অথবা শুধুমাত্র একটি দলকে টার্গেট করে এই অপারেশন পরিচালিত হচ্ছে না? এই অপারেশন চলাকালীন সময়ে আমরা দেখছি যে পুলিশকে চেক করছে কোনো একটি পক্ষ। যেখানে পুলিশ অপরাধীদের চেক করবে, বডি সার্চ করবে, সেখানে পুলিশের বডি চেক করা হচ্ছে। মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে, পুলিশ নির্বাক দাঁড়িয়ে আছে। এইসব দৃশ্য কি আমাদেরকে দেখতে হচ্ছে না? ইতিহাস ঐতিহ্য মুছে দেওয়া হচ্ছে, বুলডোজার সন্ত্রাস করা হচ্ছে, পাকিস্তানি এজেন্টদের মাধ্যমে বুলডোজার সন্ত্রাস করা হচ্ছে, সরকার থামাতে পারছে না। এটি কি তামাশা নয়? মানুষ তো বলছে যে দেশে কোনো সরকার নাই। ওই সময়গুলোতে যা চলেছে, মাঝে 2-4 দিন বুলডোজার দিয়ে সারা দেশে যে অরাজকতা শুরু হলো, নৈরাজ্য শুরু হলো, যারা আত্মত্যাগ করেছেন, যাদের আত্মত্যাগের কথা প্রধান উপদেষ্টা তুলে ধরলেন, তাদের সঙ্গে কি প্রতারণা করা হচ্ছে না? তারা কি এই বাংলাদেশ চেয়েছিল গণঅভ্যুত্থানের মাধ্যমে? তারা কি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই ধরনের দৃশ্য দেখতে চেয়েছিল? চায়নি তো, তাই না? তাহলে তো অবশ্যই তাদের আত্মার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। গণতান্ত্রিক অধিকার কি নিশ্চিত হয়েছে? গণমাধ্যমের অধিকার নিশ্চিত হয়েছে? গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারছে? সবই সেলফ সেন্সরশিপের মধ্যে চলছে। এবং আমাদের মতো গুটি কয়েক মানুষ যারা সমালোচনা করছে সরকারের বিভিন্ন অসঙ্গতি, অনিয়মের বিরুদ্ধে কথা বলছি, তাদেরকে তো নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে, নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে। এই কথা শুধু আমি বলছি না, আরো অনেকে বলছেন, অন দ্য রেকর্ড বলছেন। তাহলে তামাশা কি বন্ধ হয়েছে? তিনি বলছেন শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ আমাদের সমর্থন দিচ্ছে, তাই বিরোধী পক্ষ সুবিধা করতে পারছে না। সারা পৃথিবীর মানুষ প্রথম থেকে সমর্থন দিয়েছিল, এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন পর্যায় থেকে বর্তমান সরকারের সমালোচনা করা শুরু করে দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ তারা অপারেশন ডেভিল হান্ট নামে যা চলছে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে উল্লেখ করেছে এবং মানবাধিকার রক্ষার জন্য সচেতন থাকতে বলেছে সরকারকে। এবং আরও বিভিন্ন জায়গার থেকে যেসব কথাবার্তা উচ্চারিত হচ্ছে বা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে বা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তারা যেই আহ্বানগুলো জানাচ্ছে, তাদের বিভিন্ন ধরনের আশঙ্কা আতঙ্ক থেকে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার ক্ষেত্রে তারা তো বিভিন্ন ধরনের অ্যাপিল করছে মানে তারা আহ্বান জানাচ্ছে। এমনকি যুক্তরাজ্য তো কয়েকদিন আগে সতর্কতা জারি করলো তাদের নাগরিকদের
চলাফেরার ক্ষেত্রে, তাহলে সমর্থনটা কি এমনিতেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য ডেডিকেটেড একটা ভার্সন ইন্ডিয়া টুডে NE, ইন্ডিয়ান টুডে নর্থ ইস্ট, তারা একটা জরিপ করেছে শেখ হাসিনাকে ভারতে রাখা না রাখা নিয়ে। আমি এটাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই তা না, আবার এটা খুব ছোটও না, কারণ এর সাথে আরও দু একটা ইস্যু আমরা একটু যোগ করে কথা বলতে চাই। বিশেষ করে জনাব শশী থারুর কয়েকদিন আগেই আবার কথা বলেছিলেন। শশী থারুর এই মন্তব্যটাও আমার বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ, শেখ হাসিনার ভারতে থাকা না থাকা বা তিনি যা করছেন সেটার সাথে দুই দেশের সম্পর্কের ব্যাপারে। আমরা আগে জরিপটা একটু দেখতে চাই, তারপর শশী থারুরের কথা দিয়ে আমাদের করণীয় নিয়ে একটু আলাপ করব। ইন্ডিয়া টুডে সম্পর্কে আরেকটা ব্যাকগ্রাউন্ড একটু বলে রাখা ভালো। ভারতে যে মিডিয়াগুলোকে গদি মিডিয়া বলে, ইন্ডিয়া টুডে গ্রুপ ইজ আ হিউজ ওয়ান। তাদের টিভি চ্যানেল, পত্রিকা, বহু কিছু ডেডিকেটেড, বিজনেসের জন্য আছে, এন্টারটেনমেন্টের জন্য আছে, রেগুলার নিউজের জন্য আছে, বিভিন্ন রকম। আমরা একটা চ্যানেল দেখবো যে ভীষণভাবে শেখ হাসিনার প্রোপাগ্যান্ডা চালায়, আজ তাকও তাদের মানে একেবারে রিপাবলিক বাংলা বা রিপাবলিক টিভির কাছাকাছি পর্যায়ের। সো আমরা একটুকু জেনে রেখে তারপর যাবো যে এইরকম একটা পত্রিকাও যে জরিপ করেছে সেখানে কি কি ফল পাওয়া গেল। এখানে বলা হচ্ছে ভারতীয় সরকার শেখ হাসিনাকে ফেরত দিতে অনীহা দেখালে উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ চান তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। 55% উত্তর পূর্বাঞ্চলের। তারপরে বলা হচ্ছে তাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া ঠিক ছিল কিনা, এই ব্যাপারে মতামতের ক্ষেত্রে 23% বলছে তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল, আর 37.6% বলছে ঠিক ছিল না। এটা সারা ভারতে, একটু খেয়াল করি, তারা এটাকে দুভাগে ভাগ করেছেন। একটা হলো তাকে দেওয়ার ক্ষেত্রে সঠিক ছিল কি ছিল না, সেটা উত্তর পূর্বাঞ্চলে 23%, 37% হলো মানে ঠিক ছিল বলছে সারা ভারতে। এই জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত কিনা, উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ বলছে ফেরত পাঠিয়ে উচিত, এবং কারণটা বলা হচ্ছে এটা দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক ইমপ্রুভড হবে সেটার কারণে। আর সারা ভারতে এটা 21%, 21.1। তারপর বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো না, অন্য কোনো দেশে ফেরত পাঠিয়ে যদি দেওয়া হয় সেটা কেমন হবে। সেই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে 15% আর সারা ভারতে 29%। কিন্তু এখানে আমার কাছে সবচেয়ে সিগনিফিকেন্ট যে ব্যাপারটা বলে মনে হয়েছে সেটা হলো সারা ভারতের 37.5% মানুষ মনে করছেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া ঠিক আছে। তার মানে আমরা যদি উল্টোভাবে দেখি, সেক্ষেত্রে 62% বেশি মানুষ মনে করেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক ছিল না। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তার মানে সারা ভারত, এবং আবারও বলছি এটা ইন্ডিয়া টুডের একটা সিস্টার পত্রিকা নর্থ ইস্টের জন্য, যেটা ইন্ডিয়া টুডে NE, তাতে এই জরিপের ফল এসছে। তার মানে খুবই বিরাট সংখ্যক, 2/3 মতো ভারতীয় মনে করেন তাকে আশ্রয় দেওয়া ঠিক হয়নি। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া নিয়ে আপত্তি আছে, বাংলাদেশে পাঠানো বা বাংলাদেশে না পাঠিয়ে অন্য জায়গায়, এসব নিয়ে দ্বিমত আছে। বিশেষ করে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে গ্লোবাল, মানে সারা ভারতের ক্ষেত্রে, গ্লোবাল বলছি না, সারা ভারতের ক্ষেত্রে সেই পার্সেন্টেজটা খুব বেশি না, সেটা হলো 21.1%। আবার নর্থ ইস্ট এটা 55%। নর্থ ইস্ট মনে করে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া দরকার। খুবই ইন্টারেস্টিং একটা সার্ভে। কিন্তু আমি এর সাথে একটু যোগ করতে চাই শশী থারুর এই খবরটা এসছে ফেব্রুয়ারির 11 তারিখে, অল্প কয়েকদিন আগেই। সেখানে হেডলাইনটা এরকম, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যগুলো জটিলতা তৈরি করছে বলে শশী থারুর বলছেন। তিনি নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে কথা বলছিলেন। সেখানে আমি একটু পড়ি। বাংলাদেশ ইস্যুকে স্পর্শকাতর উল্লেখ করে সতর্ক করে দিয়ে বলেন, প্রতিবেশী দেশটিতে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে তবে ভারত ঝুঁকিতে পড়তে পারে। আমাদের সবখানে এই ধারণা দেওয়া উচিত যে বন্ধুভাবাপন্ন প্রতিবেশী হিসাবে যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি। খুব ভালো আমরা খেয়াল করি এই জায়গাটা, আবার দেখি, নির্দিষ্ট রাজনৈতিক দল, আওয়ামী লীগকে ইন্ডিকেট করছেন, বা কোনো সম্প্রদায়ের প্রতি, হিন্দু সম্প্রদায়ের কথা উনি আসলে ইন্ডিকেট করে বলছেন, তাদের প্রতি উদ্বেগ চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি। এই বার্তা দিতে হবে, হি ইজ ইন দ্য রাইট ট্র্যাক। আচ্ছা, তারপর বলা হচ্ছে একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে আপনি তা ঠিক করতে পারেন না, আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে, এবং এটাই আমাদের করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে, যেহেতু আমাদের অবস্থান বাংলাদেশের পাশেই। তারপর তিনি বলছেন, আমি মনে করি না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে শত্রুভাবাপন্ন বলা যায়, তবে এই সঙ্গে কিছু সতর্কতা বজায় রাখতে হবে। খুবই সেন্সিবল কথাবার্তা। শশী থারুরকে আমি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ফলো করছি। তিনি প্রায় সব ক্ষেত্রেই সেন্সিবল কথাবার্তা বলেছেন। তার দল অবশ্য ভিন্ন আলোচনা, কিন্তু শশী থারুরের কথা বলছি। তবে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য জটিল পরিস্থিতি স্বীকার করেন তিনি বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করছে। এই রাজনীতিবিদ বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতির দুটো বিষয়কে মানে মূল মাপকাঠি উল্লেখ করে বলেন, আমি দুটো বিষয়ের উপরে জোর দেব। আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপনে করা উচিত না যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, আমাদের জনগণের স্বার্থ, বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, তিনি বলেন। তাহলে আমি শশী থারুরকে
অনেক বেশি গুরুত্ব আমরা দিয়ে দেবো না, কিন্তু আবার খুব ছোট নন। কংগ্রেসের পাওয়ারফুল একজন নেতা তিনি, এমপি তিনি, এবং পলিসি মেকারদের মধ্যেও তিনি একজন তো বটেই, যাকে রীতিমতো আমি ওনার একটা দীর্ঘ ইন্টারভিউ শুনছিলাম। উনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি পরবর্তীতে সেক্রেটারি জেনারেলের ফাইট হয়তো করতেন, কিন্তু তাকে রীতিমতো রিকোয়েস্ট করে রাজনীতিতে নাম লেখানো হয়েছে। তিনি একটা ইস্যুতে ভারতের বিজেপি সরকারের পলিসির সাথে অ্যালাইন্ড হয়েছিলেন, আমার ক্লিয়ারলি মনে আছে, সেটা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে। তিনি একটা জায়গায় তিনি বলেছেন যে শেখ হাসিনা ভারতের খুব দীর্ঘকালীন মিত্র ছিল, তাকে আশ্রয় দেওয়া ভারতের না দিয়ে আসলে পারতো না দেওয়া, ঠিকই হয়েছে, এই একটা জায়গায় তিনি করেছেন। তবে তার দল আমরা খেয়াল করেছি, রাহুল গান্ধী যখন আমেরিকাতে গিয়েছিলেন, তার বেশ কিছু কথাবার্তা শেখ হাসিনার প্রতি ভারতের বিজেপি সরকার যে ধরনের অ্যাটিটিউড নিয়েছেন তার খুব কাছাকাছি ছিল। সো দল হিসাবে কংগ্রেস খুব আলাদা কিছু ছিল তা না। অথচ আমরা অনেকেই বহুবার বলেছি, এই বাংলাদেশ ইস্যুতে বিজেপি সরকারের ফরেন পলিসিকে তুলোধুনো করার সুযোগ এসেছিল কংগ্রেসের হাতে, তুলোধুনো করার, মানে ইট ওয়াজ দ্য লাস্ট কান্ট্রি। আর একটা দেশও আসলে তাদের তারা যেভাবে চালাতে চেয়েছিল নিয়ন্ত্রণে রেখে পারেনি। নিয়ন্ত্রণ দূরে থাকুক, সুসম্পর্ক বা ওয়ার্কিং রিলেশনশিপের মতো অবস্থাও ছিল না। এবং বাংলাদেশে এই ঘটনা ঘটার কিছুদিন আগেই মালদ্বীপে তার ডিজাস্টার হয়েছে। সে দেশে যেহেতু নির্বাচন জালিয়াতি করা যায় না, নির্বাচনের মাধ্যমে তার জবাব ভারত পেয়েছে। তার আগে নেপালে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, বিভিন্ন জায়গায় কারোর সাথে সুসম্পর্ক নেই আসলে তার। ভুটানের সাথেও নাই। ভুটানের সাথে এখন চায়নার সম্পর্কে যে কেউ দেখলে অবাক হয়ে উঠবেন, অবাক হয়ে যাবেন। সো বাংলাদেশ যখন সর্বশেষ শেষে ডিজাস্টার হলো, পারতো, কিন্তু না। কংগ্রেসের আমার কাছে এটাই খুব অবাক লাগে যে তাদের এই পতনের এগুলো হয়তো একটা ইন্ডিকেটর যে তারা বাস্তবতা না বুঝে তাদের ব্যক্তিগত সম্পর্ক, শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পর, 24-এর পর সোকর নির্বাচিত হওয়ার পর তিনি যখন ভারতে গেলেন এই দফায় প্রথম এবং শেষবার প্রধানমন্ত্রী হিসেবে, সেখানে উৎকটভাবে বিশ্রীভাবে ক্যামেরার সামনে, বিশ্রী শব্দটা আমি জেনে শুনে ব্যবহার করছি, এই রকম একজন ভোট ডাকাত স্বৈরাচারী টায়ারেন্টের সাথে সোনিয়া গান্ধী তার 2 সন্তান নিয়ে অন ক্যামেরা জড়াজড়ি করেছেন, আলিঙ্গন করেছেন, অন্তরঙ্গতা দেখিয়েছেন। আমি মনে করি এটা পরিকল্পিতভাবে তারা দেখিয়েছেন যে তারাও শেখ হাসিনার সাথে আছেন, তাদের সকল মোদিজি তো আছেনই, তারাও আছেন। অথচ এটা একেবারেই খুব বাজে বার্তা দেয়। মোদির বিরুদ্ধে স্বৈরাচারী হয়ে ওঠার, ফ্যাসিস্ট হয়ে ওঠার অভিযোগ আছে। কংগ্রেস তো এখন অন্তত কাগজে কলমে একটা লিবারেল ডেমোক্রেসির কথাই বলে, যদিও আমরা ভুলিনি 2014 সালে তাদের ভূমিকা, বা এর আগেও এই হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য কী করে, বিশেষ করে 14 সালে তো পুরোপুরি তারা ক্ষমতায় থাকাকালীন সময় ঘটনাটা ঘটেছে, সুজাতা সিংয়ের ঘটনার ইত্যাদি ইত্যাদি। ফলে তাদের দলের অ্যালাইনমেন্টটা ঠিক নাই, এটাকে আমরা কন্ডেম করি। কিন্তু শশী থারুর যা বলছেন, এবং এখন ভারতের যে জনমত আমাদের সামনে এসে হাজির হয়েছে, এটাকে আমরা গুরুত্ব দেব। এর মানে এটা এই দাঁড়াচ্ছে, বিভৎস রকম প্রোপাগান্ডা তারা চালিয়েছে, তারা ডিসইনফরমেশনের আর কিছু বাকি রাখে নাই। কিন্তু এত কিছুর পরও ভারতের খুবই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তাদের ওই ন্যারেটিভটা নেয়নি। আমি আবারও বলছি, পুরো ভারতের অন্তত 62% মানুষ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক হয়েছে বলে মনে করেন না। তার মানে তারা শেখ হাসিনাকে নিপীড়িত বা অত্যাচারিত মানুষ মনে করে না, তারা শেখ হাসিনাকে ভয়ঙ্কর স্বৈরাচারী বর্বর বলেই মনে করে। সে কারণেই তাকে আশ্রয় দেওয়া ঠিক হয়নি বলে তারা মনে করছেন। তো এই ডিসইনফরমেশনের মধ্যেও দিনের শেষে মানুষের কাছে তথ্য গেছে। সুতরাং আমরা আশা রাখবো, আমাদের এই ক্যাম্পেইন চলতে থাকুক, চলবো, আমাদের মতো করে বলতে থাকবো। ফলে ভারতেও যখন এই চাপ তৈরি হবে, আমি বলছি না শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে, কারণ বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে আবার সারা ভারতে আপত্তি আছে, কিন্তু এই পার্সেন্টেজ উইল ইনক্রিজ। আই থিঙ্ক এটা 55% আছে উত্তর পূর্ব ভারতে, 7 সিটসের বলি, কিন্তু এখানে রাজ্য 8টা। তো সেখানে তারা পাঠিয়ে দেওয়ার পক্ষে মেজরিটি, কিন্তু পুরো ভারতেই পার্সেন্টেজ ইজ ভেরি লো, 21%। তারা রাদার অন্য জায়গায় পাঠিয়ে, তো সেখানে যদি অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও করা যায়, এটা আমাদের অর্জন। নিদেন পক্ষে এই ক্রমাগত বিভিন্ন দিকের চাপের পরে যদি এরকম দাঁড়ায় যে তিনি চুপ থাকছেন, তিনি রীতিমতো ওই যে গতকালই সম্ভবত তাদের অবরোধ ছিল, ঘোষণা করেছিলেন 20 তারিখ তাদের হরতাল আছে, আমাদের রেডি থাকতে হবে হরতাল নিয়ে, এসব কথা বা ঘোষণা দিয়ে বক্তৃতা করব আমি, বক্তৃতা করে হুমকে দেয়া, সরকারকে অবৈধ বলা, দেখে নেব, এসব বলা, এগুলো ঠেকাতে পারা সম্ভব। আর আমি আশা করি বা বিশ্বাসও করি আমাদের সরকার শশী থারুরের সাথে, আমি দীর্ঘদিন দেখেছি, আমি একটু যোগ করতে চাই, যখন প্রথম শেখ হাসিনার পতন এবং পালিয়ে গেলেন, তারপর বিভিন্ন মিডিয়া যখন প্রচুর ডিসইনফরমেশন করছে, তাকেও ভাবছিল প্রশ্ন করে, উনি পার্লামেন্ট থেকে বেরোচ্ছিলেন, যে তাকে প্রশ্ন করে যে তাকেও একই রকমভাবে সায়দা আনো যাবে, কিন্তু উনি খুব স্ট্রংলি ডিসঅ্যাগ্রি করলেন। হ্যাঁ, কিছু ঘটনা মাইনরিটির প্রসঙ্গে বলছেন হয়েছে, কিন্তু আমি তো দেখেছি ওখানে মাদ্রাসার যারা টিচার আছে, স্টুডেন্টস আছে, তারা হিন্দুদের ঘর বাড়ি মন্দির পাহারা দিচ্ছে, এবং তেমন মেজর কিছু হচ্ছে না, এসব কথাবার্তা বলছেন, এবং জনগণের এই যে অর্জন, এই যে বিজয়টাকে কনগ্র্যাচুলেট করা উচিত, এসব বলতেন। শশী থারুরের সাথে যোগাযোগ বাড়ানো দরকার, তিনি তার দলের মধ্যেও যাতে এই ব্যাপারে একটা পজিশন তৈরি করতে পারেন। সো ভারতের বিভিন্ন জায়গায়, সেটা পলিটিক্যাল এলিটস, বিজনেস এলিটস এবং পাবলিক ইন্টেলেকচুয়ালস যারা আছেন সিগনিফিক্যান্ট, তাদের সাথে
এই ধরনের একটা যোগাযোগ সরকারের দিক থেকে হওয়া দরকার, যাতে তাদের জনমত সরকারের ভেতরে, সরকারের বাইরে, রাজনৈতিক পরিসরে, সিভিল সোসাইটিতে, নাগরিকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন জায়গায় এটা হয়। কারণ ব্যবসায়ীরাও ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে মোদি তার সরকার দিয়ে বাংলাদেশের সাথে যে বাজে আচরণ করছেন। সুতরাং এটা যদি করা যায়, একটা সামষ্টিক চাপ তৈরি হবে ভারতের ক্ষমতাসীন সরকারের ওপরে। যতই স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা হোক না কেন, বিজেপি সরকার এখনও একটা মোটা দাগে গণতান্ত্রিক সরকার, তাকে এখনো বহু নির্বাচন করতে হবে। ওদের তো একবার একটা নির্বাচন করে ফেললেই হয় না, তাদের প্রচুর বিধানসভা নির্বাচন আছে, একটার পর একটা হতে থাকবে। সুতরাং তাদের সতর্কতার জায়গা নিশ্চয়ই আছে। আমরা আমাদের জায়গায় ক্যাম্পেইন এবং সরকারের দিক থেকে এই যোগাযোগগুলো চালিয়ে যেতে হবে। সাফল্য আমি মনে করি ধীরে হলেও আসতে শুরু করবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।